ইউনূস তারেক বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও সন্দেহ রয়েছে রাজনীতি বিশ্লেষকদের। নির্দিষ্ট দিন ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তারা। বলছেন, নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান করার চ্যালেঞ্জ রয়েছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষাও পূরণ করতে হবে সরকারকে। শুক্রবার লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা জানানো হয়। এতে রাজনৈতিক সংকট দূর হয়েছে বলে দাবি অনেকের, তবে আশ্বস্ত হতে পারছেন না রাজনীতি বিশ্লেষকরা। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এখনও নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করা হয়নি। ফেব্রুয়ারিতে হবেই এ নিয়েও সন্দেহ রয়েছে অধ্যাপক মাহবুবুর রহমানের। ইলেকশনের ধোঁয়াশাও কাটেনি, সংকটও আপনার সেভাবে কাটেনি, কারণ অন্যান্য পলিটিক্যাল এই মিটিংয়ের দ্বারা একটা আইস ব্রেকিং হয়েছে। 8 মাস পরে 7 মাস পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা এখনই ফেব্রুয়ারিতে ডেট ফিক্সড হয়ে গেল, এটা বলার মতো সময় এখনো আসেনি। উভয় পক্ষ চাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করার। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ সংস্কার ও আওয়ামী লীগের বিচার নিশ্চিতে দায়বদ্ধ এই সরকার। নির্বাচনের আগে যদি এসব আকাঙ্ক্ষা পূরণ না হয়, আবারও বাধা আসতে পারে। বিচারটার যে গতি, সম্মুখ গতি, এই গতিতে যে কতদিনে বিচার শেষ করবে তার নাই ঠিক। সেই জন্য আপনার কিন্তু সংস্কার আর বিচার তো করতে হবে। সংস্কার আর বিচার না করে তো আপনি নির্বাচন করতে পারবেন না, কারণ জনগণ মেনে নেবে না এটা। প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনী ব্যবস্থার আপনি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করবেন, এই আলোচনাগুলো যদি আপনি সামনে নিয়ে আসেন, আপনি নির্বাচনকে তারিখ দেওয়ার ক্ষেত্রে, সুনির্দিষ্ট তারিখ দেওয়ার ক্ষেত্রে আরও অনেক ফ্যাক্টর ইনভলভ, শুধুমাত্র রাজনৈতিক সমঝোতা নয়, প্রস্তুতির ব্যাপার আছে। তাদের মতে এখন বিএনপির উচিত সরকারকে সহযোগিতা করা, নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেদিকেও নজর রাখা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। তবে ভিন্নমত জামায়াত ও এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমেছে। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠক ইতিবাচক হলেও আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সবার ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলেছেন যে সরকারের সাথে একটা দলের এই ধরনের একই সম্মিলিত বক্তব্য দেওয়া ঠিক হয়েছে কিনা। দেখেন, এখনকার পরিস্থিতিটা কিন্তু অন্য সময়ের মতো না। যে কোনো দুটো পক্ষের একটা কমন ডিক্লারেশন যদি দেশ জাতির কাছে একটা আশা তৈরি করে, তাহলে তো এটা ক্ষতিকর কিছু নাই। বিচার, সংস্কার এবং নির্বাচনের যে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে, দৈনন্দিন অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ক্ষেত্রে অংশীজনদের সাথে, বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সমন্বয় এবং বোঝাপড়া, এটা খুবই জরুরি। বিএনপি সহ কয়েকটি দল স্বাগত জানালেও ভিন্নমত জামায়াত, এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। এবং ঐতিহাসিক একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যে কমিটমেন্ট করেছেন, সে কমিটমেন্টের জায়গাতে আর থাকলো না। সরকার প্রধান হওয়ার কারণে ওনার এই বক্তব্যটা কিন্তু নানামুখী ইনফ্লুয়েন্স তৈরি করবে, যেটা নির্বাচনের নিরপেক্ষতা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। আমরা কিন্তু ভোটকে ভয় পাচ্ছি না, আমরা ভোটের ব্যবস্থাটাকে ভয় পাচ্ছি, আমরা নির্বাচনকে ভয় পাচ্ছি না, স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে আমরা ভয় পাচ্ছি। আমরা শঙ্কিত এই স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে, আমরা চাচ্ছি এটা চেঞ্জ হোক। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে আপাতত রাজনৈতিক অঙ্গন কিছুটা শান্ত থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ার বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শাকিল শিববাটি এলাকায় রানার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করেন। তার মেয়েকে জিতু ইসলাম বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন, তবে পরিবার রাজি না হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজি হননি রিকশা চালক শাকিল আহমেদ। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
শনিবার দুপুরে জিতুর নেতৃত্বে 10-15 জন শাকিলকে বাড়ি থেকে ডেকে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে শাকিলকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করলে বিকেলে মারা যান শাকিল। ঈদের টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি বেসরকারি অফিস ও আদালত। সকাল 9টা শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। ফলে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে। রাজধানী আবারও ফিরে পাচ্ছে তার চেনা গতি, কর্মচাঞ্চল্য আর ব্যস্ততা। এই যাত্রার আনন্দ ভাগাভাগি করতে লম্বা ছুটি শেষে ফিরতি যাত্রার শেষ দিনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে গত 5 জুন টানা 10 দিনের ঈদের ছুটি শুরু হয়। পাথর কোয়ারি লিজ দেওয়ার দাবিতে 2 উপদেষ্টার গাড়ি বহর অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার সিলেটে পাথর কোয়ারি বন্ধের ঘোষণা দিয়ে ফেরার পথে ঘটনা ঘটে। এর আগে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি ইজারা দেওয়া হবে না। এ সময় পাথর কোয়ারির ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্দেশ দেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা। সিলেটের জাফলং পর্যটন স্পট ইসিএ ভুক্ত এলাকা পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ফাউজুল কবির খান। শনিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাদের সাথে ছিলেন। পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন, জাফলং পরিবেশগত সংকটাপন্ন এলাকা। পাথর কোয়ারির কারণে এখানকার পরিবেশ ধ্বংস হচ্ছে। তিনি জানান, কোয়ারি বন্ধের পাশাপাশি পাথর উত্তোলনে জড়িতদের বিকল্প কর্মসংস্থান করা হবে। যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। এদিকে খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন ও মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। পাথর উত্তোলন হচ্ছে না, কিন্তু এই পাথরগুলো কোত্থেকে, এই যে ভাঙাগুলো কোত্থেকে আসতেছে, তো এগুলো বললো যে এগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে। তো ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। সাংবাদিকদের সাথে কথা বলে বের হওয়ার সময় উপদেষ্টাদের গাড়িবহর অবরোধ করে রাখে শ্রমিকরা। এ সময় পাথর কোয়ারির লিজ দেওয়ার দাবি জানান তারা। প্রায় 10 মিনিট পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শনিবারও 3 সীমান্ত দিয়ে 42 জনকে পুষ্টিন করেছে ভারত। বিজিবির হিসাবে 7 মে থেকে 3 জুন পর্যন্ত পুষ্টিন করানো হয়েছে 1244 জনকে। 2 দেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতার পরও বন্ধ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পতন মেনে না নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশ-ইনের সময় 23 জনকে আটক করেছে বিজিবি, আর পঞ্চগড়ে পুশ-ইন করা হয়েছে 16 জনকে। এদের মধ্যে 4 জন ভারতীয় বলে জানিয়েছে বিজিবি। এছাড়া লালমনিরহাটের পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে 9 জনকে ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে পাঠাই দেবো। 3 লোক মানে ঘোরাফেরা করতেছে, 2 জন মহিলা 1 জন পুরুষ। সেই সূত্রে তারা আটক করছে, জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে। বিজিবির হিসেবে এখনো পর্যন্ত কমপক্ষে 1,500 মানুষকে পুশ-ইন করেছে বিএসএফ। এর মধ্যে সর্বোচ্চ 380 জনকে মৌলভীবাজার দিয়ে এবং খাগড়াছড়ি দিয়ে 132 ও সিলেট সীমান্ত দিয়ে 115 জনকে পুশ-ইন করা হয়েছে। বিশ্লেষকদের মন্তব্য, বাংলাদেশকে অস্থিতিশীল করতেই পুশ-ইন করছে ভারত। এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ তাদের।
গুজরাট থেকে সামরিক প্লেনে তাদেরকে ত্রিপুরা এনে ডাম করা হয়েছে, তাদের চোখ বেঁধে, তাদেরকে মেরে, তাদেরকে অসুস্থ করে মানে পোষণ করা হচ্ছে। এটা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। বাংলাদেশের এখন প্রচন্ড শক্তিশালী একটা অবস্থানে যাওয়া উচিত, যেহেতু আন্তর্জাতিক এইসব আইনের বরখেলাপ লঙ্ঘন এবং চূড়ান্ত ধৃষ্টতা ভারত দেখিয়েছে। বাংলাদেশের উচিত এখন আন্তর্জাতিক বিচারালয়ে এটা নিয়ে যাওয়া। বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি ও প্রতিবাদের ভাষা নিয়েও অসন্তুষ্ট বিশ্লেষকেরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টি শুরু হবে, চলবে আগামী শনিবার পর্যন্ত, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। কিন্তু এখন থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেড়েছে। 7 দিন ধরে চলা মৃদু তাপপ্রবাহে ভুগছে দেশ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরম ভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানী সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে, কিন্তু তাতেও গরম কমেনি। শরীর ঠিকই ঘামতাছে, মানে বৃষ্টি এবার ভাব, তারপরে গরম আছে ভালো। গরমে কুলান গাইতাছে না রাস্তাঘাটে, একটা খেপলে আসে দেখেন কি অবস্থা হয়েছে, অতিরিক্ত গরম। প্রথম ভাবছিলাম যে একটু হয়তো বা ঠান্ডা হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও মাটি থেকে এখন ভাব বেরোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুন থেকে বৃষ্টি বাড়বে, তখন তাপপ্রবাহ কমে আসবে। কালকে থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। 16 জুন থেকে 22 জুন পর্যন্ত সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত সংঘটিত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদ। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো থাকবে বজ্রপাত। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এইসব পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মের পরিবর্তে এবার জুন উষ্ণতম মাসে পরিণত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। 2015 সালের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটু ব্যত্যয় ঘটেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে মিরসরাই পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। শনিবার বিকেলে চিকনিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেপরোয়া গতির ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও বালু বোঝাই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সাইফুল ইসলাম শাহিন নামের এক কিশোর। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর মারা যান আরও 2 জন। পশুর চামড়ার আমদানি থাকলেও হাটে বেচে কেনা তেমন নেই। যা বিক্রি হচ্ছে তাতে মিলছে না ন্যায্য মূল্য। সিন্ডিকেটের কারণে এবারও তাই বিপাকে পড়েছেন চামড়ার মৌসুমি ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য নিয়ে সংশয়ে আছেন তারা। এবারের কোরবানির ঈদের পর রাজারহাটে লবণযুক্ত গরুর চামড়ার দাম উঠেছে 200 থেকে 900 টাকা পর্যন্ত, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 25 টাকায়। বিক্রেতাদের দাবি, হাটের ট্যানারির প্রতিনিধি বা বাইরের ব্যাপারীরা এখনো আসেনি। শেষ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ব্যাপারী ও আড়তদাররা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছে। মালটার দাম 1800 থেকে 1900 টাকা, কিন্তু সেই মালটা যে রেট বেঁধে দিয়েছে তাই বেচা কিনা হচ্ছে 800 টাকা 900 টাকা। 30-40 পালি মালগুলো আছে 1000-1100 টাকা কিনতেছে, আর বাদ বাকি 4 মণ 5 মণি যে মালটা, এই মালটা আছে 700-800 টাকার ভিতরে। এবারের কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 45,000 পিস। ট্যানারি মালিকদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতির উত্তরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। ট্যানারিতে বিক্রি করে, তাদের দিক নির্দেশনা নাই, তারা কি দামে চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে, এটার কোনো দিক নির্দেশনা নাই। ফলে আমরা হতাশার মধ্যে এখন কেনাকাটা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। এখনও বিভিন্ন জেলা থেকে নাটোরের আড়তে আসছে লবণ লাগানো কাঁচা চামড়া, কিন্তু ট্যানারির প্রতিনিধি নেই চামড়া কেনার জন্য। তাই চামড়া নিয়ে অপেক্ষায় ব্যবসায়ীরা, কখন বিক্রি হবে তাদের চামড়া।
সেই সাথে সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কাও তাদের। আমি গরু চামড়া 800 টাকা করে কিনেছি, এখন বিক্রি করে লবণ টবণ দেওয়ার পরে 800 টাকায় দাম করছে, তা আমার তো সবই লস। আড়তে রাখেছি, এখন চামড়া আমরা কতদিন রাখবো, কোনো খরিদ্দার আসতেছে না ঢাকা থেকে। চলতি সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা আসার পর আমদানি এবং বেচাকেনার শুরুর আশা ব্যবসায়ীদের। আশা করি আরও আমদানি বাড়বে। আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে যে গরুর চামড়া 4 থেকে 5 লক্ষ পিস আমদানি হবে, প্রায় 20 লক্ষ কাছাকাছি ছাগলের চামড়া আমদানি হবে। এরই মধ্যে নাটোরে গরুর 60 থেকে 70 হাজার এবং ছাগলের 2 লাখ চামড়া আমদানি হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনায় 26টি সেতু নির্মাণ কাজ 5 বছরেও শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। দীর্ঘদিন কাজ ফেলে রাখার কারণে মরচে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রডে। তবে দ্রুত কাজ শেষ হবে বলে আশা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। 2019-20 অর্থ বছরে বরগুনার বিভিন্ন নদী ও খালে 26টি সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। 1 বছরের মধ্যে এসব সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও তা করতে পারেনি দপ্তরটি। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাদের। 30 থেকে 60 ফুট গভীরতা, অনেক মানুষ বলে মানুষ মারা যায়। এখন এটা আমরা খুবই ভোগান্তি বৃষ্টি নিয়ে। এখন যে পোলাপান স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় পড়িয়া 3 জনের মাথায় সমস্যা, 1 জনের পায়ে সমস্যা হয়েছে। দীর্ঘদিন পরে থেকে মরচে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত লোহা রডে। ফলে সেতুর ধারণ ক্ষমতা ও স্থায়িত্বকাল কমবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। স্টিল বা রড এগুলো যদি দীর্ঘদিন ওপেন এয়ারে থাকে, মরিচাটা অনেক দ্রুত পড়ে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রডের যে ভারবাহী ক্ষমতা আছে সেটা অনেকাংশে কমে যায়। পরবর্তীতে যদি সেটা ঢালাই দেওয়া হয় তখন সেই স্ট্রাকচারটা আসলে লোড ক্যাপাসিটি ক্ষমতাটা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নানা প্রতিবন্ধকতা তুলে ধরে এলজিইডি কর্মকর্তাদের আশা সেতুগুলোর নির্মাণ দ্রুতই শেষ হবে। অনেকগুলো ব্রিজের কাজ আমরা শুরু করতে সক্ষম হয়েছি এবং এখনও যেগুলো আমরা শুরু করতে পারিনি সেগুলো আমরা 2-1 দিনের মধ্যেই উপজেলা প্রকৌশলীদের সাথে কথা বলে তালিকা চূড়ান্ত করে সেগুলো বাতিলের জন্য আমরা প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে প্রস্তাব দেবো আর কি। যেগুলো হবে না সেগুলো বাতিল করে খুব শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ করে কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। 26টি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 84 কোটি 90 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেনাপোল দিয়ে নতুন 2 রুটে রেল চলাচল শুরুর পর 3 মাস রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। এই সময়ে কমে গেছে চোরাচালান। এছাড়া রেলের সেবায় খুশি যাত্রীরাও। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সহ চোরাচালান রোধে কাজ করছে রেল পুলিশ। এই অবস্থায় ভবিষ্যতে রাজস্ব আয় আরও বৃদ্ধির আশা রেল কর্তৃপক্ষের। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সাথে দীর্ঘদিন একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল সড়কপথ। 2000 সালের পর ধীরে ধীরে শুরু হয় বেনাপোল, ঢাকা, খুলনা ও কলকাতার মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। তবে চোরাচালান বাড়ায় ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। বেনাপোল দিয়ে সরাসরি ঢাকা ও মোংলায় রেল চলাচল শুরুর পর ব্যবসা বাণিজ্য সহজ হয়েছে। রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণ। রেলের সেবায় খুশি যাত্রীরাও। এখন ট্রেনে কোনো ঝামেলা নেই, চোরাচালান নেই, আমরা নিরাপদেই যাই। আগে গ্যাদারিং ছিল, তার ভিতরে চুরি ডাকাতি করে নিয়ে যেত, পকেট কাটতো, ছিনতাই করতো। এখন এগুলো হয় না। না, এখন আপাতত ট্রেনের ভিতরে ওইটা নাই, এখন চোরাচালানি নাই বললেই চলে। সো শর্ট টাইমে আমরা আর কি ঢাকাতে যাইতে পারছি। রেল কর্তৃপক্ষ বলছে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে রাজস্ব আয় হয়েছে 75 লাখ টাকা। আর চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আয় হয়েছে 1 কোটি 5 লাখ টাকা। গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে প্রায় 30 লক্ষ টাকা রাজস্ব বৃদ্ধি পেয়েছে। চোরাচালানি লাগেজ সহ অন্যান্য পণ্য যাতায়াত না করায় যাত্রীরা ইহাতে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং রেলওয়ে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। যাত্রী নিরাপত্তা সহ সার্বিক সেবায় কাজ করছে রেল পুলিশ সহ নিরাপত্তা কর্মীরা। এর ফলে কমেছে চোরাচালান, বেড়েছে যাত্রী সেবার মান। অনৈতিক কাজ কিংবা চোরাচালানের ব্যাপারে আমরা সবসময় সতর্ক। কোনো প্রকার চোরাচালান যাতে না হয় সেজন্য আমরা সবসময় সতর্ক আছি। বর্তমানে স্থলবন্দর থেকে বেনাপোল এক্সপ্রেস, খুলনা কমিউটার, মোংলা কমিউটার, রূপসী বাংলা ও বেতনা কমিউটার নামে কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়িতে সড়কের পাশে গাছের বাকল তুলে কৌশলে ধ্বংস করা হচ্ছে রেইন ট্রি বা শিরীষ গাছ।
সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন এসব বৃক্ষ অভিনব পদ্ধতিতে মেরে ফেলা হলেও এই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। এতে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। খাগড়াছড়ি পানছড়ি 25 কিলোমিটার দীর্ঘ সড়কে সারি সারি ছায়াদানকারী রেন ট্রি বা শিরীষ গাছ পথচারীদের ছায়া দেয়া ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে এসব বৃক্ষ। তবে রাতের আধারে বাকল তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে এসব গাছ। ছাল তুলে নিলে গাছের খাদ্য গ্রহণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে শুকিয়ে মারা যায় গাছগুলো। কোনো কারণে এই ক্যাম্বিয়াম লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিন্তু ধীরে ধীরে গাছ মারা যাবে। মাটি থেকে এসে যে খাদ্য গ্রহণ করবে সেই খাদ্যটা তার পুরো ব্রাঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবে না, ধীরে ধীরে সে মারা যাবে। কয়েক বছর ধরে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে এভাবে গাছ মেরে ফেলা হলেও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। এসব ঘটনায় পানছড়ি, দীঘিনালা ও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাকলগুলা ছেটে ফেলা হয়েছে, ওখানে যে সংশ্লিষ্ট থানা আছে ওখানে অবহিত করা হয়েছে এবং সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। তো আশা করি এটা আমরা অতি সত্বর একটা কাঙ্ক্ষিত আমরা ফলাফল দেখতে পাবো এবং দোষী ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি। সড়কে গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আর গাছগুলো রক্ষায় সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাতের অন্ধকারে কে বা কারা উঠিয়ে নিয়েছে, এটা উদ্দেশ্য আসলে গাছগুলো যেন দ্রুত মারা যায়, এটা উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমরা জিডি নিয়েছি, রোডস অ্যান্ড হাইওয়ে থেকে জিডি করা হয়েছে। আমরা জিডি তদন্ত করবো এবং আমরা যাদের সম্পৃক্ত হবো তাদেরকে অবশ্যই আমরা আইন আওতায় নিয়ে আসবো। বৃক্ষনিধন এটি অবশ্যই একটি নিন্দনীয় কাজ এবং আইনত নিষিদ্ধ। এই বিষয়টি আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও মনোযোগী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। খাগড়াছড়িতে গাছের বাকল তুলে 2 বছরে অন্তত 200 গাছ মেরে ফেলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।